হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এসেছি আজকে এইচএসসি 2021-এর রসায়নের চতুর্থ সপ্তাহের তৃতীয় অ্যাসাইনমেন্টটি আছে সেটা নিয়ে আলোচনা করব। আমি এর আগে দ্বিতীয় অ্যাসাইনমেন্টটি দিয়েছিলাম, সেটাতে তোমাদের খুব ভালো সাড়া পেয়েছি, কারণ আমার অ্যাসাইনমেন্টটি ছিল সম্পূর্ণ আলাদা এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে, অর্থাৎ যেটি চাওয়া হয়েছে শুধু সেটি আমি দিয়েছিলাম। তো আজকেও আমি চেষ্টা করেছি তোমাদের আজকে যেহেতু পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন থেকে তোমাদের অ্যাসাইনমেন্টটি দিয়েছে, এটা কিন্তু তথ্য অনেক বেশি লিখতে হবে, কিন্তু তারপর আমি চেষ্টা করেছি তোমাদের তথ্যগুলোকে কনডেন্স করে একদম গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো সেটা দেওয়ার। তো আজারে এখানে লিখলে অনেক কিছু লেখা হবে, তো আমি চেষ্টা করেছি তোমাদেরকে গুছিয়ে দেওয়ার জন্য। তো এটা অ্যাসাইনমেন্টটি শুরু করার আগে আমি তোমাদেরকে একটা সতর্কবাণী দিতে চাই যে তোমরা আগে যে অ্যাসাইনমেন্টগুলো জমা দিয়েছো এ সম্পর্কে আমি কলেজের টিচারের কাছ থেকে জিজ্ঞেস করেছিলাম, অর্থাৎ বিশেষ করে কেমিস্ট্রির কথা, যে তারা ম্যাক্সিমামই বলেছেন যে অ্যাসাইনমেন্টগুলো অর্ধেকের মতো ভুলভাল তথ্য, অর্থাৎ যেটি চাওয়া হয়েছে সেটি না দিয়ে অন্য কোনো একটা তথ্য দিয়েছে। অর্থাৎ প্রশ্ন চেয়েছে একটা, দিয়েছে একটা, অর্ধেক হয়তো ঠিক আছে কোশ্চিনে, কিন্তু বাকি অর্ধেক ঠিক নাই। তো এই জিনিসটা কিন্তু খুবই খারাপ, অর্থাৎ তোমার অ্যাসাইনমেন্টের পাতা বড় হচ্ছে কিন্তু তোমার নাম্বারটা বড় হচ্ছে না। এজন্য ইম্পর্টেন্ট এটা যে তুমি রসায়ন অ্যাসাইনমেন্ট বিশেষ করে যে তুমি পাতা বেশি লেখা এটা বড় ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে তুমি গুরুত্বপূর্ণ জিনিসগুলো কতখানি দিচ্ছ, কোন জিনিসটা চাওয়া হচ্ছে সেটা তুমি কি অ্যাকচুয়ালি দিতে পারছো, এটাই হলো বিষয়। যে সেটার জন্য তোমাদের নিজেই যেটা করবা সেটা হচ্ছে ক খ গ ঘ যে কোশ্চিন আকারে দেওয়া থাকে এই কোশ্চিনগুলো আগে ভালো করে পড়তে হবে যে কি চেয়েছে, তারপরে সেটা অনুসারে কিন্তু তোমাকে অ্যান্সার করতে হবে। আমরা ম্যাক্সিমাম কি করি, ইউটিউব অন করি বা বিভিন্ন অনলাইন পোর্টালগুলো অন করে আমরা দেখে লেখা শুরু করে দিই, কি চেয়েছে আমার অ্যাসাইনমেন্টে বা কিভাবে চেয়েছে আমি কিছুই কিন্তু পড়ি না। তো এই জিনিসটা খুবই বড় একটা তোমরা ভুল করো, আর তোমাদের এই ভুলের মাসুল কিন্তু তোমাদের নাম্বার দিয়ে তোমাদের জীবন কিন্তু তোমাদের কাছে ফেরত দেবে। তো এত কথা না বলি, চলো শুরু করি। তো দেখো তোমাদের এখানে রসায়নের তৃতীয় নাম্বার যে অ্যাসাইনমেন্ট সেটি কিন্তু দেওয়া আছে, 3 নাম্বার অ্যাসাইনমেন্ট। আর অধ্যায়ের নাম হচ্ছে মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এটা কিন্তু আমাদের অধ্যায় নাম দেওয়া আছে। তারপরে অ্যাসাইনমেন্টের এখানে দেখো যে বলা আছে যে অ্যাসাইনমেন্টের শিরোনাম যেটা বলা হয় মৌলসমূহের শ্রেণীবিভাগ ও পর্যাবৃত্ত ধর্ম। তারপরে এখানে এগুলো বলা আছে ক খ, এগুলা তোমরা দেখতেই পাচ্ছ। তারপর এখানে যেটা তোমাকে অ্যান্সার করতে হবে, প্রপারলি যেটা অ্যান্সার করতে হবে সেটা হলো এই ক নাম্বারটা, অর্থাৎ উদাহরণ সহ এসপিডি ও এফ ব্লক মৌলের বর্ণনা করতে হবে কিন্তু। অর্থাৎ যেই আমাদের পর্যায় সারণীকে যে আমরা টোটাল ব্লক অনুসারে 4টা ভাগে ভাগ করছি, সেই প্রত্যেকটা ব্লকের কিন্তু সংজ্ঞা সহ তাদের প্রপার্টিজ উদাহরণ সহ কিন্তু দিতে হবে। তারপরে এখানে খ নাম্বারটা বলেছে মৌলসমূহের আয়নীকরণ শক্তির পরিবর্তন ব্যতিক্রম সহ উল্লেখ করো। অর্থাৎ শুধু আয়নীকরণ শক্তি দিলে হবে না, এটা ব্যতিক্রম কি কি আছে দ্বিতীয় পর্যায়ে সেই ব্যতিক্রম সহ কিন্তু আলোচনা করতে হবে। তারপরে এখানে গ নাম্বারে দেখো বলা আছে যে ইলেকট্রন আসক্তির ব্যাখ্যা এবং এই যে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অর্থাৎ গ্রুপ 17 এর যে মৌলসমূহের ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে যে ব্যতিক্রম ধর্ম প্রদর্শন করে সেটা কিন্তু এক্সপ্লেইন করতে হবে। তারপরে এখানে ঘ নাম্বারে বলেছে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের মৌলসমূহের তড়িৎ ঋণাত্মকতার উপর পরমাণুর আকার, নিউক্লিয়ার চার্জ ও ইলেকট্রন বিন্যাসের যে প্রভাব আছে সেটা কিন্তু তোমাকে এক্সপ্লেইন করতে হবে। অর্থাৎ এই যে এখানে 3টা পয়েন্ট দেওয়া আছে, অর্থাৎ পরমাণুর আকারের পরমাণুর আকারটা কি পরিমাণ প্রভাব ফেলে তড়িৎ ঋণাত্মকতার উপরে, নিউক্লিয়ার চার্জ কিরকম ফেলে, আর ইলেকট্রন বিন্যাসটা কিরকম প্রভাব ফেলে সেটা কিন্তু ভালোভাবে এক্সপ্লেইন করতে হবে। তো এই জিনিসগুলো যদি ভালো করে এক্সপ্লেইন না করে এখানে আলাদা অনেক জিনিস যদি লেখা হয় তাহলে কিন্তু অ্যাসাইনমেন্টে ভালো নাম্বার পাওয়া যায় না, সেটা আমি তোমাদের কিছুক্ষণ আগে বলেছি। তো আশা করি তোমাদের এই ভুলটা আর হবে না। আর সবসময় অথেন্টিক সোর্স থেকে অ্যাসাইনমেন্টটা লেখার চেষ্টা করবে, এবং তুমি আগে অবশ্যই কোশ্চেনটা দেখবে যে কি আসলে তোমাকে লিখতে হবে, কি অ্যান্সার করতে হবে, তারপরে তুমি ইউটিউব থেকে দেখে তারপরে অ্যান্সার করি। এখানে ক নাম্বার কোশ্চেন, তো ক নাম্বার কোশ্চেন দিয়ে কিন্তু আমি শুরু করছি। এটা ক নাম্বার কোশ্চেনে বলা ছিল যে এস পি ডি এবং এফ ব্লক মৌলসমূহের বর্ণনা দিতে হবে। তো আমি সবার আগে জিনিসটা ধারণা দিয়েছি যে ব্লকটা আসলে কি বা ব্লকটা আসলো কোথা থেকে। এখানে এসপিডি এবং এফ ব্লক মৌলসমূহের বর্ণনা দিয়েছি। তো প্রথমে আমি বলেছি যে কোন মৌলের রাসায়নিক ধর্ম এর সর্বস্থ স্তরের ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে, আর এই ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে পর্যায় সারণীর 118টি মৌলকে মোট 4টি ভাগে ভাগ করা হয়েছে। যথা প্রথমে আমরা 1 নম্বরে ভাগ করেছি এস ব্লক মৌল দ্বারা। এস ব্লক মৌল কারা? যে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের পর যদি তার শেষ ইলেকট্রন এস অরবিটালে প্রবেশ করে তাকে আমরা বলি এস ব্লক মৌল। অর্থাৎ যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে শেষ ইলেকট্রনটি এস এ যাবে সেই সকল মৌলকে আমরা বলতেছি এস ব্লক। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে লাস্ট ইলেকট্রন আসছে 1s এ, যেমন লিথিয়ামের ক্ষেত্রে লাস্ট ইলেকট্রন আসছে 2s এ, সোডিয়ামের ক্ষেত্রে লাস্ট ইলেকট্রন আসছে
3s। তো যেহেতু এই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসে লাস্ট ইলেকট্রন s এ আসছে, সো এরা এস ব্লক মৌল। তো এস ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাস কাঠামো যদি আমরা দেখি তাহলে দেখো আমরা এই জিনিসটা লিখতে পাবো 1s1 অথবা 1s2, কারণ সবসময় তাদের আগের স্তরগুলো পূর্ণ থাকবে এবং লাস্টে শুধু থাকবে সর্ববহিস্থ স্তর, অর্থাৎ এস অরবিটাল ফাঁকা থাকবে, বা এস অরবিটাল অর্থাৎ লাস্ট ইলেকট্রনে এস অরবিটালে এসে প্রবেশ করবে। আমি এখানে দিয়েছি যে এস ব্লক মৌলের বৈশিষ্ট্যগুলো কি হবে। তো এস ব্লক মৌলের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমি এখানে 1 নাম্বার দিয়েছি যে এরা সাধারণত নরম ধাতু হয়, কারণ তোমরা জানো যে সোডিয়াম একটি এস ব্লক মৌল, কিন্তু একে কাটা যায়। তো ক্যালসিয়ামও কাটা যায়। এরকম যে নরম ধাতুগুলোর দ্বারা যেহেতু এস ব্লকটা গঠিত, এই জন্য আমরা এইকে বলি যে সাধারণত এরা নরম ধাতু হয়। তারপরে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। এরা NS1 এবং NS2 ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট মৌলগুলোকে যথাক্রমে ক্ষার ধাতু ও মৃৎক্ষার ধাতু বলা হয়। তারপরে এদের আয়নীকরণ শক্তির মান খুবই কম, তাই এরা বিজারক হিসেবে কাজ করে। বিজারক মানে তোমরা জানো যে যারা ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে বলা হচ্ছে বিজারক, অর্থাৎ এদের ইলেকট্রন ত্যাগ করার ধর্ম বেশি, মানে জারণ ধর্ম বেশি। এরা সাধারণত আয়নিক যৌগ গঠন করে, যেমন সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, এগুলো আয়নিক যৌগ, আর এরা খুবই সক্রিয় ধাতু হিসেবে কাজ করে। এরা কিন্তু খুবই রিঅ্যাক্টিভ ম্যাটার। তো তারপরে এখানে আমি দিয়েছি, দেখো যে এদের অক্সাইড গুলো সবচেয়ে বেশি ক্ষারীয় হয়, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড, সিজিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যত ধরনের অক্সাইড গুলো আছে সবচেয়ে কিন্তু এই অক্সাইড গুলো বেশি ক্ষারীয়। তো এটাই হচ্ছে এস ব্লক মৌলের আমি বৈশিষ্ট্যগুলো দিয়েছি। তো আশা করি এখান থেকে এই বৈশিষ্ট্যগুলো দিলেই এনাফ। তারপরে আমি এখানে দিয়েছি যে পি ব্লক মৌল কারা, বা পি ব্লক মৌল কোনগুলি, 2 নম্বরে। তো পি ব্লক মৌল হচ্ছে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের পর যদি তার শেষ ইলেকট্রন পি অরবিটালে প্রবেশ করে তাকে আমরা বলছি পি ব্লক মৌল। এদের সংখ্যা 36টি আছে। যাই হোক, এখন আমি এখানে एग्जांपल দিয়েছি, যেমন নাইট্রোজেন এর ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p3, ফ্লোরিন 1s2 2s2 2p5, ক্লোরিন দিলে 1s2 2s2 2p6 3s2 3p5। একটু ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস এরকম 3-4টা বা 2টা কম পক্ষে অবশ্যই কিন্তু एग्जांपल দিবি ইলেকট্রন বিন্যাসে। অর্থাৎ আমরা পি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাসের ইলেকট্রনীয় কাঠামো লিখতে পারি ns2 np1 to 6, অর্থাৎ ns2 টা পূর্ণ থাকবে এবং np অর্থাৎ এখানে যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে যে 3s2 কিন্তু পূর্ণ, আর 3p5 এখানে আছে, এটাতে আছে 3p5, এটাতে আছে 3p2। s অরবিটালটি দুইটা দ্বারা পূর্ণ থাকবে, কিন্তু ওটারই সর্ববহিস্থ স্তর অর্থাৎ p অরবিটালটি হয় পূর্ণ থাকতে পারে, আবার আংশিক পূর্ণ থাকতে পারে। তারপরে দেখো আমি এখানে পি ব্লক মৌলের বৈশিষ্ট্যগুলো দিয়েছি। এখানে 1 নম্বরে যেটা আমি বলেছি, তো পি ব্লক মৌলগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে অধাতু হয়, আর অধাতুগুলো কিন্তু তড়িৎ ঋণাত্মক হয়, সে কথা তোমরা জানো। তারপর এটা ধাতু ও অধাতু উভয় হিসেবেই কাজ করতে পারে। যেমন এখানে আমাদের ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং অ্যালুমিনিয়াম ধাতু। ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো অধাতু আছে, আবার সোডিয়াম, আবার অ্যালুমিনিয়াম, সিলিকন এগুলো আমাদের ধাতু বা অর্ধধাতু আছে। তো এদের আয়নীকরণ শক্তির মান এস ব্লক মৌলদের থেকে বেশি, কারণ বাম থেকে ডানের দিকে গেছে, আর ডানের দিকে গেলে আয়নীকরণ শক্তিটা বেড়ে যায়। যেহেতু এদের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি হবে, সো একই পর্যায়ে বাম থেকে যত ডান দিকে যাওয়া যাবে এদের ইলেকট্রন গ্রহণের প্রবণতা কমে যাবে, কিন্তু ইলেকট্রন জারণ ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা সেটা কিন্তু কমে যাবে। তো আমি এখানে দেখো 3টা পয়েন্ট কিন্তু আমি একসাথে এখানে কম্বাইন করে দিয়েছি। অক্সাইডের অম্লধর্মিতা বাম থেকে ডানে গেলে কিন্তু বেড়ে যায়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য। তো তোমরা কিছু না দিলেও অবশ্যই এই জিনিসটা দিবে যে 1 নাম্বারটা, 2 নাম্বারটা, 3 নাম্বারটা, 4 নাম্বারটা, অর্থাৎ আমি এখানে শুধুমাত্র 5টি পয়েন্ট দিয়েছি মাত্র। আর 5টি পয়েন্টের মধ্যে তোমরা ইচ্ছা করলে এটা বাদও দিতে পারো, তবে এটাও দিলে 5টা পয়েন্ট তোমরা দিবে না তো আবার কি করবা। তারপরে এখানে ডি ব্লক মৌলের কথা বলেছি, যে কোনো মৌল ইলেকট্রন বিন্যাসের পর যদি তার শেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে তবে তাকে আমরা ডি ব্লক মৌল বলছি। এদের সংখ্যা আমি দিয়েছি যে এদের সংখ্যা হচ্ছে 14টি। যেমন স্ক্যান্ডিয়াম, এখানে ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রন বিন্যাস আমি এখানে দিয়েছি। এখানে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস দিয়েছি। তো এটা একটা নিষ্ক্রিয় স্তর, এটা একটা নিষ্ক্রিয় স্তর এবং এটা একটা নিষ্ক্রিয় স্তর। তো এখানে এই যে 3d1 এবং 4s2
এর মধ্যে কিন্তু এই 4s2টা এটা হচ্ছে বহিস্থ স্তর, অর্থাৎ n এর মান এখানে সবসময় s অরবিটালের বেশি থাকবে। তো এটাই হচ্ছে ডি ব্লক মৌল ইলেকট্রন বিন্যাসের একটা স্পেশালিটি। সেটা হচ্ছে যে তাদের ডি অরবিটাল গুলো পূর্ণ বা আংশিক পূর্ণ থাকতে পারে এবং এস অরবিটাল গুলো পূর্ণ বা আংশিক পূর্ণ থাকতে পারে। তো আমি তিনটা এখানে এক্সাম্পল দিয়েছি, অবশ্যই তোমরা দুই তিনটা অবশ্যই কমপক্ষে দুটা দিবে। আর এই জন্য যেহেতু এই ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে আমরা ডি ব্লক মৌল ইলেকট্রন বিন্যাস কাঠামোকে আমরা লিখতে পারি n-1 d1 to 10 ns2 ns1 to 2। তো এখানে n এর মান আমি যেটা বোঝাচ্ছি যে শক্তি স্তর বা প্রধান শক্তি স্তর যেটা বলছি সেটা 1 2 3 4 5 এরকম আরো ইনফিনিটি হতে পারে। তারপরে আসো ডি ব্লক মৌলের বৈশিষ্ট্য নিয়ে। তো ডি ব্লক মৌলে এখানে তোমরা জানো যে এগুলো সমস্ত মৌলই হচ্ছে ধাতু। আর যেহেতু এরা ধাতু, ধাতু হলে ইলেকট্রন ত্যাগ করবে এবং এরা শক্ত হবে এবং এদের উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক থাকবে। এখানে একটা ক দিয়ে নিবা, স্ফুটনাঙ্ক থাকে। এরা তাপ ও বিদ্যুতের উত্তম পরিবাহী, মানে এরা খুব ভালোভাবে তাপ ও বিদ্যুৎ পরিবহন করতে পারে। আর এরা সব ধরনের যৌগ গঠন করতে পারে, আয়নিকও গঠন করতে পারে, সমযোজী বা জটিল যৌগ গঠন করতে পারে। এটা কিন্তু উভয় ধরনের যৌগই গঠন করতে পারে। এদেরকে অবস্থান্তর ধাতুও বলা হয় বা ট্রানজিশন মেটাল বলা হয় ইংরেজিতে। এরা পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে, অর্থাৎ তোমরা জানো ম্যাঙ্গানিজের +2 থেকে শুরু করে +7 পর্যন্ত পরিবর্তনশীল চার্জ রয়েছে। আর ম্যাঙ্গানিজ যেহেতু একটি অবস্থান্তর মৌল, সেজন্য আমরা এখানে একটা বৈশিষ্ট্য বলতেই পারি যে এর চার্জ ভেরিয়েবল, অর্থাৎ বিভিন্ন জারণ অবস্থা প্রদর্শন করতে পারে। যেমন এখানে ম্যাঙ্গানিজের ক্ষেত্রে +2 থেকে +7 পর্যন্ত থাকে। আর এরা সবসময় রঙিন যৌগ গঠন করে, তবে যেগুলো অবস্থান্তর যৌগ নয় বা অবস্থান্তর মৌল নয় সেগুলো কিন্তু কখনোই রঙিন যৌগ গঠন করে না। তারপরে আসো এ ব্লক মৌল নিয়ে। আমরা বলছি যে যে মৌলগুলোর সবচেয়ে বাইরের কক্ষপথের শেষ ইলেকট্রনটি ns অরবিটাল ভর্তি থাকার ফলে n-1 ডি অরবিটালে ফাঁকা থাকা সত্ত্বেও n-2 f অরবিটালে প্রবেশ করে তাদেরকে এফ ব্লক মৌল বলা হয়। এদের সংখ্যা হচ্ছে 27টি। যেমন টার্বিয়াম, ল্যান্থানাম, ক্যালিফোর্নিয়াম ইত্যাদি। তো এগুলো থেকে কিন্তু আমরা সহজেই এফ ব্লক মৌলের সম্পর্কে আমরা ধারণা পাবো। যেমন এখানে আমি টার্বিয়ামের ইলেকট্রন বিন্যাস দিয়েছি, দেখো এখানে একটা কথা বলা ছিল যে ns অর্থাৎ সর্ববহিস্থ স্তর অর্থাৎ সর্বোচ্চ যে নাম্বারটা, ধরো এখানে 6, এখানে 6টা হচ্ছে সর্বোচ্চ নাম্বার, এটা এটা ধরো n। আর তারপরে বলা হচ্ছে ns এখানে পূর্ণ থাকার পরে যদি আরো ইলেকট্রন থাকে সেটা চলে যাবে n-1। n-1 বলে কি 6 - 1 হলে 5 হয়। তারপরে যাওয়ার কথা এটাতে, কিন্তু এটা ফাঁকা থাকা সত্ত্বেও চলে যাবে n-2, অর্থাৎ 6 থেকে যদি আমরা 2 বিয়োগ করে দেই তাহলে এখানে দাঁড়াবে কিন্তু 4, অর্থাৎ 4f এ চলে যাবে, ইলেকট্রনটি 4f এ চলে যাবে। এটা ফিল আপ হওয়ার পরে ইলেকট্রন থাকা সত্ত্বে তারপরে কিন্তু চলে যাবে d তে। তো এটাই হচ্ছে f ব্লক মৌল, অর্থাৎ আমাদের ইনার ট্রানজিশন মেটাল, যেটা তার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রপার্টিস। এখানে এফ ব্লক মৌলগুলোর ক্ষেত্রে আমি লিখেছি দেখো n-2 f1 to 14 n-1 d0 to 2, অর্থাৎ এখানে এফ ব্লক মৌলগুলোর ক্ষেত্রে 5d অর্থাৎ n-1d যেটা সর্ববহিস্থ স্তরের আগের যে ডি অরবিটালটি আছে সেটাতে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 2টা। ঠিক আছে, এটাই কিন্তু এক খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। 2টা থাকতে পারে অথবা একটা থাকতে পারে অথবা নাও থাকতে পারে। তারপরে আমি এখানে এ ব্লক মৌলগুলোর প্রপার্টিজ বলেছি, অর্থাৎ বৈশিষ্ট্য। এখানে বলছে সমস্ত এ ব্লক মৌলগুলোই তড়িৎ ধনাত্মক এবং অত্যন্ত সক্রিয় ধাতু। এদের জটিল যৌগ গঠন করার প্রবণতা আছে। তারপরে এরা চৌম্বক ধর্ম প্রদর্শন করে। এরা অস্বাভাবিক আয়তন সংকোচন হয়, যা ল্যান্থানাইট সংকোচন নামে পরিচিত। অর্থাৎ এরা উপর থেকে যখন নিচের দিকে যায় তখন আয়তন বাড়ার কথা বা আকার বাড়ার কথা, কিন্তু আকার না বেড়ে এদের আকারটা কি হয়ে যায়, যেমন আমাদের জানি যে ছোট থেকে আস্তে আস্তে উপর থেকে যত নিচের দিকে আসি তখন আমাদের আয়তনটা বড় হওয়ার কথা, কিন্তু এটা না হয় সেটা হয় যায় উল্টো কথা। অর্থাৎ উপরে হয় থাকে বড়, তারপরে আস্তে আস্তে যত নিচের দিকে আসে তত এর আকারটা ছোট হতে থাকে। এরকমই এই বিষয়টাকে বলা হচ্ছে ল্যান্থানাইট সংকোচন। আর এদেরকে আন্ত অবস্থান্তর মৌল বা ইনার ট্রানজিশন মেটালও বলা হয় থাকে। তারপরে আসো খ নম্বর প্রশ্ন। এখানে খ নম্বর প্রশ্নে বলেছে কিন্তু যে দ্বিতীয় পর্যায়ের মৌলসমূহের আয়নীকরণ শক্তির পরিবর্তন দেখাতে হবে। এই জন্য আমি সবার আগে আয়নীকরণ শক্তির সংজ্ঞাটা দিয়েছি। এই সংজ্ঞাতে আমি বলেছি যে গ্যাসীয় অবস্থায় কোনো পরমাণুর যোজ্যতা শক্তি স্তর থেকে 1 মোল ইলেকট্রন বর্জন করে
1 মোল ধনাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তির দরকার হয় তাকেই বলা হচ্ছে ওই পরমাণু বা মৌলের আয়নীকরণ শক্তি। অর্থাৎ পরমাণুর সর্বস্থ স্তর থেকে এরকম যদি একটি ইলেকট্রন থাকে, এই একটি ইলেকট্রনকে সরিয়ে দিতে কি পরিমাণ শক্তি লাগছে সেই শক্তিটাই কিন্তু নির্ণয় করা যাবে আয়নীকরণ শক্তি থেকে, বা সেই শক্তিটাকেই বলা হচ্ছে আয়নীকরণ শক্তি। আমি এখানে বলেছি যে পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে বাম থেকে টানে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়তে থাকে, কারণ একই পর্যায়ে মৌলের বহিস্থ স্তরে ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে, কিন্তু পর্যায় বা স্তর বাড়ে না, ফলে কেন্দ্রের প্রোটনের সাথে বাইরের স্তরের ইলেকট্রনের আকর্ষণ বৃদ্ধি পায়। অর্থাৎ আমরা যখন বাম থেকে ডানে যাব, কিন্তু পরমাণুগুলোর আকার কিন্তু আস্তে আস্তে ছোট হতে থাকবে। যেহেতু আকার ছোট হয়, ফলে নিউক্লিয়াসের সাথে এর বাইরের ইলেকট্রনগুলোর ইন্টারঅ্যাকশন খুব বেশি হয়, ফলে এইখান থেকে একটি ইলেকট্রন বের করা কিন্তু সো টাফ হয়ে যায়, অর্থাৎ অনেক বেশি এনার্জি দিতে হয়, সেই কথাটা এখানে বলা আছে। তো আমি এখানে আয়নীকরণ শক্তি যেসব বিষয়ের উপর নির্ভর করে সেগুলো বলেছি। যেমন 1 নম্বরে আমি বলেছি অরবিটালের স্থায়িত্ব, অর্থাৎ পূর্ণ না অর্ধপূর্ণ অরবিটাল সেটার উপর নির্ভর করে। আচ্ছাদন প্রভাবের সাথে গ্রুপ ও পর্যাবৃত্ত ধর্ম তো আছেই। অর্থাৎ আচ্ছাদন প্রভাবটা কি, যে আমরা জানি যে কোনো পরমাণুর যখন বিভিন্ন নিষ্ক্রিয় শক্তি স্তর থাকবে, যেমন এটা হচ্ছে যদি নিউক্লিয়াস হয়, এটা নিউক্লিয়াস তো কেন্দ্রে থাকে, আর কেন্দ্রের বাইরে কিন্তু এরকম নিষ্ক্রিয় স্তর থাকে, যেমন সোডিয়ামের ক্ষেত্রে 2টা নিষ্ক্রিয় স্তর থাকে। তো কি হয়, এর বাইরের ইলেকট্রন একটা, ধরো এখানে ইলেকট্রন আছে, এই ইলেকট্রনকেও কিন্তু নিউক্লিয়াস আকর্ষণ করে। তো এই আকর্ষণ করার আগে এর ভিতরে যে ইলেকট্রন গুলো থাকে, এখানে ধরো প্রথম নিষ্ক্রিয় স্তরে 2টা থাকে, তারপরে নিষ্ক্রিয় স্তরে 8টা থাকে, তারপরে নিষ্ক্রিয় স্তরে 8টা থাকে। তো যাই হোক, এখানে যেহেতু নিষ্ক্রিয় স্তরে 2টা আছে, তো এই নিউক্লিয়াস এই ইলেকট্রনকে আকর্ষণ করার আগে এই নিষ্ক্রিয় স্তরের ইলেকট্রন গুলো কি করবে, এই নিউক্লিয়াসকে ঢেকে ধরে থাকবে, যে তাকে এর বহিস্থ স্তরের ইলেকট্রনের প্রতি আকর্ষণ করতে দিবে না। তো এই যে এর নিষ্ক্রিয় স্তরগুলো কর্তৃক কোন নিউক্লিয়াসকে তার বাহিরের ইলেকট্রনের প্রতি আকর্ষণ করতে যে বাধা প্রদান করে, সেই বাধাটাকে কিন্তু বলা হচ্ছে আচ্ছাদন প্রভাব। মানে তাকে ঢেকে রাখে বাইরের ইলেকট্রনের প্রতি, তাকে ঢেকে রাখে বাইরের ইলেকট্রনকে আকর্ষণ করতে দেয় না, এই বিষয়টাকে কিন্তু বলা হচ্ছে আচ্ছাদন প্রভাব। যে মূলে এই আচ্ছাদন প্রভাব যত বেশি হবে, সেইখান থেকে কিন্তু ইজিলি ইলেকট্রনটা বের করে নেওয়া যাবে, কারণ আকর্ষণ কমে যাবে, তখন অল্প শক্তিতে এখান থেকে কিন্তু ইলেকট্রন আবার বের করা যাবে। তো এটাই আমাদের এখানে আচ্ছাদন প্রভাবটা আমি বলেছি। তারপরে বলেছি অধিক স্থায়ী অরবিটাল থেকে আংশিক পূর্ণ অরবিটাল থেকে ইলেকট্রন সরাতে যে পরিমাণ শক্তি লাগে তার চেয়ে বেশি লাগে অর্ধপূর্ণ অরবিটাল, এবং তার চেয়ে বেশি লাগে পূর্ণ অরবিটাল থেকে। অর্থাৎ ধরা যাক যে P1 আছে, তারপরে একটাতে আছে P3, তারপরে আছে একটাতে P6। তো আমরা জানি কোনটাতে কোনটা বেশি স্টেবল, কারণ 6 এটা হচ্ছে 6টা পি অরবিটালে 6টা ইলেকট্রন থাকতে পারে, 6টাই আছে, কিন্তু P3 তে এখানে অর্ধপূর্ণ আছে, আর P1 এটা আংশিক পূর্ণ আছে। তার মানে স্টেবিলিটির দিক থেকে বা স্থায়িত্বের দিক থেকে সবচেয়ে এটা বেশি স্টেবল, দেন P3, তারপরে হচ্ছে P1। এই জন্য এই P6 থেকে ইলেকট্রন বের করতে সবচেয়ে বেশি এনার্জি দিতে হবে, তার থেকে কম দিতে হবে P3 তে, এবং সবচেয়ে কম দিতে হবে P1 এ। আশা করি বুঝতে পেরেছো। তারপর এখানে আসো যে দ্বিতীয় পর্যায়ের যে বাম থেকে ডানে গেলে, এখানে সরি এখানে ড হবে, বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ার কথা, কিন্তু এখানে বেরিলিয়াম ও বোরন এবং নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে ব্যতিক্রম দেখা যায়। কারণ এখানে বোরন আর বেরিলিয়ামের মধ্যে পার্থক্য হচ্ছে যে এখানে বেরিলিয়ামে আছে 2s2, আর বোরনে আছে 2p1, অর্থাৎ 2s টা কিন্তু ফুল, এখানে 2s টা কিন্তু ফুল, আর এটা কিন্তু আংশিক পূর্ণ আছে, অর্থাৎ এখানে পার্শিয়ালি পূর্ণ আছে পিটা। তো এখান থেকে কি হবে, যেহেতু পার্শিয়ালি পূর্ণ, এই ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসটা খুব একটা ভালো কম্বাইন করে না, ফলে ইজিলি আমরা এই 2p এর 1 ইলেকট্রনটাকে খুব সহজে, অর্থাৎ 2s2 থেকে যত সহজে ইলেকট্রন বের করতে পারবো, তার থেকে বেশি সহজে আমরা 2p1 থেকে ইলেকট্রন বের করতে পারবো, এই জিনিসটা বলা আছে। ফলে বাম থেকে ডানে যেহেতু প্রথমে বেরিলিয়াম, তারপরে বোরন, তো বাম থেকে ডানে বেশি হওয়ার কথা ছিল এইটার, কিন্তু আসলে বেশি হয় বেরিলিয়ামের, কারণ ওই জায়গাতেই ব্যতিক্রম। তারপরে এখানে আমি আরেকটা উদাহরণ দিয়েছি নাইট্রোজেন অক্সিজেন, এটার বেলায় একই রকম, এখানে 2p3 আছে, এখানে 2p3, আর এখানে 2p4। তো যেহেতু 2p3 is more stable than 2p4, সো আমরা 2p4 থেকে সহজে ইলেকট্রন বের করতে পারবো, ফলে এর আয়নীকরণ শক্তিটা কম হবে আর নাইট্রোজেনের আয়নীকরণ শক্তিটা বেশি, সেই কথাটা কিন্তু এখানে আমি
বলেছি। তাহলে ওভারঅল আয়নীকরণ শক্তির ক্রম কিন্তু এটা হবে। প্রথমে লিথিয়াম সবচেয়ে কিন্তু কম লিথিয়ামের, তার থেকে একটু বেশি বেরিলিয়াম, বোরন। এই দুটোর মধ্যে ব্যতিক্রম কি হিসাবে হওয়ার কথা ছিল বোরনের বেশি, কিন্তু হয়ে যাচ্ছে বেরিলিয়ামের বেশি। কিন্তু আবার বোরনের বেশি হলো সেটা কার্বনের চাইতে বেশি না। তারপরে এখানে এসে আবার অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে ব্যতিক্রম। এখানে হওয়ার কথা ছিল অক্সিজেন, আর এখানে হওয়ার কথা ছিল নাইট্রোজেন, কিন্তু না হয় এটা আসলে হয়েছে, এটাই ঠিক। আবার এখানে নাইট্রোজেনের বা অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কখনোই ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বা নিওনের চাইতে বেশি নয়। সো এটাই হচ্ছে দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোর তড়িৎ ঋণাত্মকতার ক্রম। যে এখন আসো গ নম্বর প্রশ্নে। গ নম্বরে বলেছে যে পর্যায় সারণীর গ্রুপ 17 যে মৌলগুলো আছে, অর্থাৎ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের ইলেকট্রন আসক্তির ক্রম ব্যাখ্যা করতে হবে উইথ ব্যতিক্রম, অর্থাৎ যেখানে ব্যতিক্রম আছে সেটা সহ কিন্তু আলোচনা করতে হবে। তো চলে আসো এখানে গ নম্বর প্রশ্নে। এখানে বলা আছে যে পর্যায় সারণীর গ্রুপ 17 যে মৌলগুলো আছে, অর্থাৎ হ্যালোজেন গ্রুপের, এর ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এর ইলেকট্রন আসক্তির ক্রম কিন্তু ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ এর যে ইলেকট্রন আসক্তিটা যে আছে, এই ইলেকট্রন আসক্তিতে আবার ব্যতিক্রম আছে, সেটাও কিন্তু ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে। তারপরে এখানে আমার তবে এখানে আমি বলেছি যে ইলেকট্রন আসক্তি কি আসলে। আমি বলেছি এখানে যে কোনো গ্যাসীয় অবস্থায় কোনো পরমাণুর সর্ববহিস্থ স্তরে 1 মোল ইলেকট্রন গ্রহণ করে ওই পরমাণুটি 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তির নির্গত হয়, সেই বিষয়টাকে বলা হচ্ছে কিন্তু ইলেকট্রন আসক্তি। অর্থাৎ এটা একটা যদি পরমাণু হয়, একটা ইলেকট্রন যদি এখানে থাকে, এইখান থেকে তার সারফেসে এনে বসাতে কি পরিমাণ শক্তি লাগছে সেটা কিন্তু ইলেকট্রন আসক্তি থেকে আমরা নির্ণয় করতে পারবো, সেই জিনিসটা কিন্তু বলা আছে। আর যেহেতু এটা হচ্ছে তাপোৎপাদী বিষয়, সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কি পয়েন্ট, যে ইলেকট্রন আসক্তি কেমন নেচার, তাপোৎপাদী। তো ইলেকট্রন আসক্তি যেসব বিষয়ের উপর নির্ভর করে, পরমাণুর আকার বাড়লে ইলেকট্রন আসক্তি কমে যায়, নিউক্লিয়াসে ধনাত্মক চার্জ, অর্থাৎ বাম থেকে ডানে গেলে যখন ইলেকট্রন সংখ্যা বাড়ে একই পর্যায়ে, তখন কিন্তু নিউক্লিয়ার চার্জটা কনডেন্স হয়, ওখানে নিউক্লিয়ার চার্জ ডেনসিটিটা কিন্তু বেড়ে যায়। ফলে ওরা খুব সহজেই বাইরের যে ইলেকট্রন আছে এই ইলেকট্রনকে কিন্তু খুব বেশি আকর্ষণ করতে পারে। ফলে আহ, যেহেতু বাইরের ইলেকট্রনকে আকর্ষণ করতে পারে, সো তার বাইরে স্তরের যে এখানে যদি আশেপাশে কোনো ইলেকট্রন থাকে সেটাও কিন্তু তাহলে ওই নিউক্লিয়াস দ্বারা এফেক্টেড হবে, অর্থাৎ সহজেই কিন্তু সেটা তখন ওর বহিস্থ স্তরে এসে বসতে পারবে। এটা হলো বিষয়। তারপরে বলছে যে আচ্ছাদন প্রভাব। আচ্ছাদন প্রভাবটা আমি কিছুক্ষণ আগে বললাম, কোন পরমাণু নিষ্ক্রিয় স্তর দ্বারা তার নিউক্লিয়াসের সাথে বহিস্থ স্তরের ইলেকট্রনের আকর্ষণে বাধা প্রদান করার যে বিষয়, সেই বিষয়টাকে বলা হচ্ছে আচ্ছাদন প্রভাব। তা আমি এখানে বলেছি গ্রুপ 17 এর ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে গেলে আচ্ছাদন প্রভাব ও আকার বাড়ার কারণে ইলেকট্রন আসক্তি কমতে থাকে, কারণ নিউক্লিয়াসের সাথে বহিস্থ স্তরের ইলেকট্রন আকর্ষণ কমে যায়, ফলে বাইরের ইলেকট্রনের আসক্তিও কমে যায়। তারপরে এখানে আমি আবার দিয়েছি যে গ্রুপ 17 মৌলসমূহের আকারের ক্রম, অর্থাৎ কোনটির আকার সবচেয়ে বড়। এখানে আয়োডিনের আকার সবচেয়ে বড়, তার থেকে ছোট ব্রোমিন, তার থেকে ছোট ক্লোরিন, তার থেকে ছোট ফ্লোরিন। এখানে ফ্লোরিনের আকার ছোট হয়, ইলেকট্রন ডেনসিটি ক্লোরিনের চাইতে বেশি হয়। কারণ কি, এখানে ফ্লোরিনের আকার একদমই ছোট আর ক্লোরিনের আকারটা বড়, কিন্তু সবার বহিস্থ স্তরে তো 5টা করে ইলেকট্রন, এরও 5টা, ফ্লোরিনেরও 5টা, ক্লোরিনেরও 5টা। যেহেতু ফ্লোরিনের আকার ছোট, তো এই বাড়তি 5টা ইলেকট্রনকে সে সহজে জায়গা দিতে চায় না। ফলে কি হয়, এর ইলেকট্রন ডেনসিটিটা ফ্লোরিন পরমাণুতে বেড়ে যায়। ফলে এরা বাইরের ইলেকট্রনকে, অর্থাৎ অন্য কোনো ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করার মতো যে প্রবণতা, সেই প্রবণতাটা দেখা যায় না, কিন্তু এই ইলেকট্রনের প্রতি ঠিকই আবার ক্লোরিন কিন্তু ভালোভাবেই অ্যাকসেপ্ট করতে পারে। এটাই হচ্ছে ফ্লোরিন আর ক্লোরিন। মূলত হচ্ছে এখানে আকার এবং ইলেকট্রন ডেনসিটির জন্য। ফ্লোরিনের আকার ছোট, ইলেকট্রন ডেনসিটি বেশি, ফলে বাইরের ইলেকট্রনের প্রতি আকর্ষণ কম। আর ক্লোরিনের আকার বড় আর ইলেকট্রন ডেনসিটিও কম, ফলে সে হিউজ পরিমাণ ফাঁকা জায়গা কন্টেইন করে, সহজে সে বাইরের ইলেকট্রনকে জায়গা দিতে পারে। এজন্য আমি এখানে দিয়েছি যে তিনটার ইলেকট্রন যে আসক্তি তার এখানে ক্রম। যেহেতু এখানে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কথা ছিল, কিন্তু আসলে এখানে ব্যতিক্রম হওয়ার কারণে এখানে ক্লোরিনটার বেশি হয়েছে, সেটা আমি দিয়েছি। এখানে ঘ নম্বরে কিন্তু অনেক সুন্দর একটা কোশ্চিন। এখানে বলেছে যে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের মৌলসমূহের তড়িৎ ঋণাত্মকতার যে ক্রম আছে, এই তড়িৎ ঋণাত্মকতার ক্রম পরমাণুর আকার, নিউক্লিয়াসের চার্জ এবং ইলেকট্রন বিন্যাসের যে প্রভাব আছে এই তড়িৎ ঋণাত্মকতার উপর, সেটা কিন্তু ব্যাখ্যা করতে হবে। তো এখানে সবার আগে আমি যেটা বলেছি যে তড়িৎ ঋণাত্মকতার আসলে কি জিনিস সেটা বলেছি। তড়িৎ ঋণাত্মকতা বলতে বোঝাচ্ছে যে সমযোজী বন্ধনে আবদ্ধ দুইটা পরমাণুর মধ্যে
শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে কোনো পরমাণু নিজের দিকে টানার যে প্রবণতা সেটাকে বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। অর্থাৎ এখানে যদি এক্স একটা পরমাণু ওয়াই পরমাণুর সাথে যুক্ত হয়, তাহলে এর মাঝখানে যে ইলেকট্রন যুগলগুলো আছে, অর্থাৎ দুটো শেয়ারকৃত যে ইলেকট্রনগুলো যেই অঞ্চল জুড়ে ঘুরে বেড়ায়, এই অঞ্চলটাকে কোনো পরমাণু নিজের দিকে টানার যে প্রবণতা, সেই প্রবণতাকে বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এই টানতে যে বেশি পারবে তাকে বলা হচ্ছে বেশি তড়িৎ ঋণাত্মক পরমাণু, আর যেটা কম টানতে পারবে সেটা কম তড়িৎ ঋণাত্মক পরমাণু। তো এই তড়িৎ ঋণাত্মকতাটা নির্ভর করে কিন্তু আসলে ইলেকট্রন আসক্তির উপর, অর্থাৎ যে পরমাণুর ইলেকট্রন আসক্তি বেশি হবে সেই মৌলটার কিন্তু তড়িৎ ঋণাত্মকতাটাও বেশি হবে। এখানে আমি তড়িৎ ঋণাত্মকতা পয়েন্ট দিয়ে বোঝাচ্ছি যে পরমাণুর আকার কিভাবে এর তড়িৎ ঋণাত্মকতার উপর প্রভাব ফেলছে। পরমাণুর আকার যত বাড়বে নিউক্লিয়াসের সাথে, তার বহিস্থ স্তরের ইলেকট্রনের আকর্ষণও তত কমতে থাকবে। কারণ আকার বড় হলে পরমাণুর নিষ্ক্রিয় স্তরগুলো নিউক্লিয়াসের সাথে বাইরের স্তরের ইলেকট্রনের কি হয়, আকর্ষণ কমিয়ে দেয়। অর্থাৎ যাকে আমরা আচ্ছাদন প্রভাব বললাম সেই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে। ফলে আমাদের বাইরের ইলেকট্রনের প্রতি আকর্ষণ কম, আর বাইরের ইলেকট্রনের প্রতি আকর্ষণ কম মানে কি, সে শেয়ারকৃত বন্ধন ইলেকট্রনের প্রতিও আকর্ষণ তার কম থাকবে। এটাই হচ্ছে কথা। তারপরে নিউক্লিয়ার চার্জ, অর্থাৎ বাম থেকে ডানে গেলে একই পর্যায়ের ইলেকট্রন সংখ্যা বাড়ে কিন্তু শক্তি স্তর বাড়ে না। কিন্তু কেন্দ্রের নিউক্লিয়াসে ধনাত্মক চার্জ অর্থাৎ নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পায়, ফলে ইলেকট্রনের প্রতি ওই পরমাণুর আকর্ষণ বেড়ে যায়। অর্থাৎ নিউক্লিয়াসের চার্জ বাড়া মানে কি, যখন পরমাণু আমরা বাম থেকে ডানে যাচ্ছি তখন কি হয়, আস্তে আস্তে আকারটা ছোট হতে থাকে। ছোট হওয়ার অন্যতম যে কারণ সেটা হচ্ছে এর কেন্দ্র। এর কেন্দ্রে আমরা নিউক্লিয়াস বলতে বুঝি যে এখানে নিউক্লিয়াস বলতে বোঝাচ্ছে যে এখানে থাকবে হচ্ছে নাইট্রোজেন আর প্লাস প্রোটন। তো এখানে নাইট্রোজেন যেহেতু চার্জলেস, চার্জ বাড়বে হচ্ছে প্রোটনের। এখানে প্রোটনের চার্জ যত বাড়বে সেই পরমাণুতে সেই নিউক্লিয়াসটি বাইরের ইলেকট্রনকে তত বেশি আকর্ষণ করতে পারবে, আর যত বেশি আকর্ষণ করতে পারবে তার তড়িৎ ঋণাত্মকতাটাও তত বেশি হবে। এই জন্য আমি এখানে দ্বিতীয় পর্যায়ের মৌল দিয়ে বুঝাইছি যে নাইট্রোজেন এখানে 3, অক্সিজেন এখানে 3.5 এবং ফ্লোরিন হচ্ছে 0.4। তারপরে এখানে ইলেকট্রন বিন্যাসের প্রভাব এখানে বলছি যে আসলে কিভাবে ইলেকট্রন বিন্যাসের প্রভাব ফেলে। অর্থাৎ কোন পরমাণুর ইলেকট্রন বিন্যাসে নিষ্ক্রিয় স্তর যত বেশি থাকবে তার তড়িৎ ঋণাত্মকতা তত কম হবে। অর্থাৎ নিষ্ক্রিয় স্তর বেশি থাকলে তোমরা জানো যে আচ্ছাদন প্রভাবের কারণে সেটি বাধা প্রদান করে তার বাইরের ইলেকট্রনের প্রতি আকর্ষণে। ফলে কি হয়, বাইরের ইলেকট্রনের প্রতি আকর্ষণটা খুব কমে যায়। তো এটাই হচ্ছে ইলেকট্রন বিন্যাসের প্রভাব। যেমন এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে এর সর্ববহিস্থ স্তর এখানে 2s2 2p3, আর এখানে ভিতরের যে স্তরটা বলা হচ্ছে অর্থাৎ নিষ্ক্রিয় স্তর সেটা কিন্তু এটা 1s2। এখানে একটা নিষ্ক্রিয় স্তর এটা আছে, এখানে একটা নিষ্ক্রিয় স্তর এখানে আছে। অর্থাৎ আমাদের নিষ্ক্রিয় স্তর যখন বেশি হবে তখন তার ইলেকট্রন সংখ্যা বেড়ে গেল, আর ইলেকট্রন সংখ্যা বেড়ে গেলে তার নিউক্লিয়াসকে বাইরের ইলেকট্রনগুলোর প্রতি আকর্ষণ করতে দেয় না। ফলে কি হয়, ওর আচ্ছাদন প্রভাবটা বেশি হয়। যেমন এখানে তৃতীয় শেপের কোনো যদি পরমাণু হয় তাহলে এর দ্বিতীয় বা প্রথম স্তরের যে ইলেকট্রনগুলো আছে এগুলোই কিন্তু সব হচ্ছে কাভার করে নেবে। ফলে এটা কিন্তু বাইরের ইলেকট্রনের প্রতি আর আকর্ষণ প্রদর্শন করতে পারবে না, অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা কিন্তু এর অনেক পরিমাণে হ্রাস পেয়ে যাবে। তো আমি এখানে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের মৌলের উদাহরণ দ্বারা বোঝানোর চেষ্টা করেছি। তো এখান থেকে আশা করি তোমরা ক্লিয়ার হয়ে যাবে যে আসলে কিভাবে অ্যান্সার করতে হবে। তো এই হচ্ছে তোমাদের এই সপ্তাহের অ্যাসাইনমেন্ট। তোমরা সুন্দর করে খুব গুছিয়ে ভালো করে লিখবে যাতে অনেক বেশি বেশি নাম্বার পাওয়া যায়। তো আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই, আর আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।